নমস্কার বন্ধুরা, সম্ভব আমি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। বার্ধক্য দুর্বল নয়। যখন ছেলে মাকে অশিক্ষিত বলে সকলের সামনে অপমান করলো, তখন মায়ের নেওয়া একটি পদক্ষেপ ছেলে ও বৌমাকে একটি চরম শিক্ষা দিল। কি পদক্ষেপ নিয়েছিল সেই 65 বছর বয়সী বৃদ্ধা মা? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। আজ সকাল থেকেই কড়া রোদ দিয়েছে। সুচরিতা দেবী ছাদে তার কাঁচা আমের টুকরোগুলিকে বিছিয়ে দিচ্ছেন আর মনে মনে ভাবছেন, আজকে সারাদিনে এগুলো শুকিয়ে গেলে কাল থেকে আম তেলের আচারটা বানানোর প্রস্তুতি নিতে পারবো। উনি ছাদে একটা চাটাই পেতে তাতে কাঁচা আমের টুকরোগুলি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলেন। ঠিক সেই সময় নিচের ঘর থেকে ওনার ফোনটা বেজে উঠল। উনি তাড়াহুড়ো করে ফোনটা ধরার জন্য নিচে গেলেন। সুচরিতা দেবী ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে আওয়াজ আসলো, মা তুমি কেমন আছো? এতদিন পর নিজের ছেলের আওয়াজ শুনে সুচরিতা দেবীর তো খুশির ঠিকানা রইল না। আজ 6 মাস হয়ে গেছে ওনার ছেলে ওনার সঙ্গে কথা বলেনি। 6 মাস ধরে প্রতিদিন উনি শুধু ছটফট করে গেছেন নিজের ছেলের সঙ্গে একবার কথা বলার জন্য। ছেলের গলার আওয়াজ শোনা মাত্রই সুচরিতা দেবীর চোখ থেকে অশ্রুধারা বয়ে পড়ল। কাঁপা কাঁপা স্বরে তিনি উত্তর দিলেন, আমি ভালো আছি বাবা, অনেক দিন পর ফোন করলে। আজকে আমার কথা মনে পড়ল তাহলে? বুড়ো মায়ের কথা তো ভুলেই গেছো। তখনই ফোনের ওপার থেকে অভিজিৎ বলে উঠল, ও মা তুমি যে কি বলো না, কাজের এত ব্যস্ততা যে আমি ফোন করার সময় পর্যন্ত পাই না। কখনো কখনো ভাবি যে তোমাকে একটা ফোন করব, কিন্তু কাজের চাপে আবারও ভুলে যাই। এছাড়া মা আমরা ভাবছিলাম, দেখো বাবা মারা যাওয়ার পর তো তুমি ওখানে একেবারে একা হয়ে গেছো। অত বড় বাড়িতে তুমি একাই থাকো। তাই আমি আর তোমার বৌমা ভাবছিলাম তুমি যদি আমাদের সঙ্গে এসে থাকতে তাহলে আমারও একটু চিন্তা দূর হতো। তুমি ওখানে একা থাকো, আমার খুব দুশ্চিন্তা হয়। তোমার কখন কি হয়, যদি কিছু দুর্ঘটনা ঘটে তাহলে তো আমরা সঠিক সময়ে পৌঁছতে পর্যন্ত পারবো না। আর এই বৃদ্ধ বয়সে একা থাকাটা ঠিকও নয়। ছেলের মুখে নিজের জন্য এত চিন্তার কথা শুনে সুচরিতা দেবী খুবই খুশি হয়ে গেলেন। অনেক বছর পর ওনার এটা মনে হলো, হয়তো এই পৃথিবীতে এখনও ওনার জন্য কেউ রয়েছে। ছেলের মোহে পড়ে সুচরিতা দেবীর সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিলেন। তখন শুভজিৎ বলল, মা তোমাকে আমি 1 সপ্তাহ পরে টিকিট কেটে দিচ্ছি, তুমি সঠিক সময় কিন্তু এখানে চলে এসো। কিছুক্ষণ পর সুচরিতা দেবীর ছেলে বলতে লাগলো, মা আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে দেখো তুমি তো এখন আমাদের সঙ্গে আমাদের কাছেই থাকবে, তাহলে ওখানকার যে আমাদের বাড়িটা আছে সেই বাড়িটা আর আমাদের যে আচারের ফ্যাক্টরিটা রয়েছে সেটা তুমি বিক্রি করে দাও। সুচরিতা দেবী কোনো কারণ জিজ্ঞেস করার আগেই অভিজিৎ বলতে লাগলো, মা আসলে এখানে কলকাতায় আমি একটা ফ্ল্যাট কিনেছি, আর ফ্ল্যাটটা আমি লোনে কিনেছি, আর ঘর সংসার চালিয়ে লোনের বোঝা টানা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি বলি কি তুমি গ্রামের বাড়িটা বিক্রি করে দাও আর আমার সঙ্গে কলকাতা এখানে এসে থাকো। তুমি তাড়াতাড়ি কোনো প্রপার্টি ডিলারের সঙ্গে কথা বলো আর বাড়ি আর কারখানা বিক্রি করে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও আর তুমি আমার কাছে চলে আসো। ছেলের কথা শুনে সুচরিতা দেবী বলতে লাগলো, দেখো বাবা তোমার কথা শুনে আমি বাড়িটা তো বিক্রি করে দিতে পারি, আর বাড়ি বিক্রি করে এতটা টাকা তো চলে আসবে যে তুমি লোন শোধ করে দিতে পারো, কিন্তু আচারের কারখানা আমি বিক্রি করতে পারবো না। ওই আচারের কারখানা থেকেই অনেক মহিলারা তাদের ঘর সংসার চালায়, তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়াও এই কারখানাটা তোমার বাবা অনেক কষ্ট করে এই জায়গায় দাঁড় করিয়েছেন, আমি এই কারখানাটা বিক্রি করতে পারবো না। মায়ের মুখে এমন কথা শুনে অভিজিৎ খুবই অসন্তুষ্ট হলো। সে কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পর সে তার মাকে বলতে লাগলো, মা তাহলে এক কাজ করো, বাড়ি বিক্রি করে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও আর তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। এমনটা বলেই অভিজিৎ ফোন রেখে দিল। আজ 6 মাস পর অভিজিৎ তার মাকে ফোন করেছিল। কিছুদিন ধরেই সুচরিতা দেবী খুবই উদাস থাকতেন, কিন্তু আজকে যখন ওনার ছেলে ফোন করেছিল তখন ওনার খুশির আর ঠিকানা রইল না। কিন্তু
ফোনে ছেলে যে সমস্ত কথা বলল সেই কথা শুনে সুচরিতা দেবী আবারও উদাস হয়ে গেলেন। তার মনে বিভিন্ন রকমের কথা ঘোরপাক করতে লাগলো। কিছুক্ষণ আগে সুচরিতা দেবীর মুখে ছেলের ফোন আসার জন্য যে খুশি ছলকে পড়ছিল, সেই খুশি কোথায় যেন গায়েব হয়ে গেল। হঠাৎ করেই ওনার চোখের সামনে অতীতের বিভিন্ন মিষ্টি মধুর স্মৃতি যেন একসঙ্গে ঘোরপাক খেতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, যখন প্রথমবার তিনি বিয়ে করে এই বাড়িতে প্রবেশ করেছিলেন, তখন থেকে আজ ৬২ বছর বয়স পর্যন্ত উনি এই বাড়ি ছেড়ে ২-১ দিনের বেশি কোথাও থাকেননি। এখানেই ওনার ছেলের জন্ম হয়েছিল। জীবনের কত ঘাত প্রতিঘাত সহ্য করে এই বাড়িতেই উনি ও ওনার স্বামী প্রথম আচারের ব্যবসাটি শুরু করেছিল। আজ এই বাড়িটি বিক্রি করার কথা শোনা মাত্রই ওনার বুক যেন ফেটে যাচ্ছিল। কিন্তু কোনো মতে তিনি নিজের মনকে বোঝালেন। ভাবতে লাগলেন, বৃদ্ধ বয়সে ছেলে, ছেলের বউ, নাতি, এদের সঙ্গে তো থাকতে পারবো। এই সুখের জন্যে তো আমি বছর বছর ধরেই অপেক্ষা করেছিলাম। দেখতে গেলে সুচরিতা দেবী গ্রামের মানুষদের জন্যে একজন মহান প্রেরণা ছিলেন। ২ বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে ওনার স্বামী মারা গেছিলেন। স্বামীর মৃত্যুর পর ওনার শ্বশুরমশাই কিছু জমি সুচরিতা দেবীর নামে করে দিয়েছিলেন। ওই জমিতে কিছু ঘর ভাড়া দিয়ে সুচরিতা দেবীর দিন ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু ছেলের পড়াশোনা করার জন্য, ছেলের উচ্চশিক্ষার জন্য ওনাকে এক এক করে সমস্ত জমি বিক্রি করে দিতে হলো। সুচরিতা দেবী ও ওনার স্বামী দুজনে মিলে একটি আচারের ব্যবসা দিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর ঘর খরচা চালানোর জন্য সুচরিতা দেবী একাই ওই আচারের ব্যবসাটি চালিয়ে গেলেন। তিনি নিজে হাতে আচার বানিয়ে সেই আচার বাজারে বিক্রি করতেন। দেখতে দেখতে এই গ্রামের চারিদিকে ওনার আচারের সুনাম ছড়িয়ে পড়ল। তার আচারের ব্যবসা এতটাই রমরমা হয়ে গেল যে তিনি একটি ২ কামরার ঘর নিয়ে নিলেন এবং সেখানে কিছু মহিলাদেরকে কাজে রেখে দিলেন। আজকে সুচরিতা দেবীর জন্যেই গ্রামের অনেক মহিলারা আত্মনির্ভর হয়েছেন। সুচরিতা দেবী মালদার একটি গ্রামে বাস করেন, কিন্তু সুচরিতা দেবীর ছেলে আজ থেকে ৮ বছর আগে কলকাতায় উচ্চশিক্ষার জন্য গেছিল। নিজের শিক্ষা সম্পন্ন করার পর সে ওখানেই একটি কোম্পানিতে কাজে ঢুকে গেল এবং কলকাতারই একটি মডার্ন মেয়ের সঙ্গে বিবাহ করে নিল। তাদের ৫ বছরের একটি কন্যা সন্তানও আছে। শেষবার যখন শুভজিৎ গ্রামে এসেছিল তখন সে সদ্য বিবাহ করেছিল, কিন্তু তার মডার্ন বউয়ের গ্রামের পরিবেশ একেবারে পছন্দ হলো না। তাই ২ দিনের মধ্যেই তারা গ্রাম থেকে আবারও কলকাতা শহরে চলে গেল। তারপর থেকে আজ ৮ বছর হয়ে গেছে তারা একবারের জন্য আর গ্রামে আসেনি। গ্রামের মানুষজন সব সময় এই নিয়েই কথাবার্তা বলতো। তাদের মুখে সবসময় একটাই কথা ছিল, সুচরিতা দেবীর ছেলে কত বেইমান, মায়ের কথা তার একবার মনেও পড়ে না। কোনো সন্তান নিজের মায়ের কাছ থেকে এত বছর ধরে কি দূরে থাকতে পারে? গ্রামের মানুষদের মুখে এমন কথা শুনে সুচরিতা দেবীর মন ভারাক্রান্ত হয়ে যেত। মাঝে মধ্যে তিনি যখন একা ঘরে থাকতেন তখন তিনি হাউ হাউ করে কেঁদে দিতেন। তিনি এমনটা কখনোই চাইতেন না যে বাইরের কেউ ওনার ছেলের সম্বন্ধে কোনো খারাপ কথা বলুক। কেউ যদি ওনাকে ওনার ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করতো, উনি বলতেন প্রতিদিন রাত্রে ওনার সঙ্গে ওনার ছেলের কথা হয়। প্রতিদিন ওনার নাতনি, ওনার বৌমা ওনার সঙ্গে কথা বলে। একদিনও যদি ওনার সঙ্গে কথা না হয় ওনার ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এটা তো সকলেই জানতো সুচরিতা দেবী তাদের মন রক্ষার জন্য এমন কথা বলেন। আসলে মাঝে মধ্যে সুচরিতা দেবী ওনার ছেলেকে ফোন করত, কিন্তু ৬ মাস ধরে তো ওনার ছেলে ওনার একটা ফোনও তুলছিল না। তারা নিজের শহরে জীবনযাত্রাতে অনেক খুশি ছিল, কিন্তু সুচরিতা দেবী কখনোই নিজের ছেলেকে খারাপ মনে করেননি। তিনি কখনো কারোর কাছে ছেলের নামে কোনো বদনাম করেননি। মা তো এমনই হয়, তার কাছে তার ছেলেমেয়েরা সব সময় সোনার টুকরো হয়। তাদের কোনো ভুল, তাদের কোনো ত্রুটি তিনি দেখতেই পান না। কিন্তু আজ ৬ মাস পর যখন সুচরিতা দেবীর ছেলে ওনাকে ফোন করলো তখন ওনার খুশির ঠিকানা রইল না। সুচরিতা দেবী সঙ্গে সঙ্গে গ্রাম প্রধানের বাড়িতে চলে গেলেন এবং গ্রাম প্রধানকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালেন। তিনি গ্রাম প্রধানকে বলতে লাগলেন, প্রধান মহাশয়, আমার ছেলে আমাকে তার সঙ্গে থাকার জন্য কলকাতায় ডাকছে।
তার কিছু অর্থের প্রয়োজন, তাই আমি আমার এই গ্রামের ঘরটা বিক্রি করতে চাই। আপনার নজরে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আমার বাড়িটি কিনতে চায়, তাহলে আমাকে বলুন। এই বাড়িটিকে বিক্রি করার পর আমি আমার ছেলের কাছে চলে যাব। তখনই গ্রাম প্রধান বলল, সুচরিতা কাকিমা, আপনি তো খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আপনার এই কারখানার কি হবে? গ্রামের অনেক মহিলাদের রুজি রোজগার তো আপনার এই আচারের ফ্যাক্টরি থেকেই আসে। আপনি যদি চলে যান তাহলে যে সকল মহিলারা আপনার আচারের ফ্যাক্টরির উপর নির্ভরশীল, তাদের কি হবে? আপনি তো নিজের হাতে আচার বানান, আপনার হাতের আচার খেতেই তো সকলে পছন্দ করে। আর আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আপনার আচারের গুণগত মানও তো পড়ে যাবে। তারা কি আপনার মতো আচার বানাতে পারবে? গ্রাম প্রধানের কথা শুনে সুচরিতা দেবী বলতে লাগলেন, প্রধান মহাশয়, এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু দেখে নেব। এমনটা বলেই তিনি গ্রাম প্রধানের কাছ থেকে আজ্ঞা নিলেন এবং নিজের আচারের ফ্যাক্টরিতে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি সমস্ত মহিলাদের নিজের ছেলের কাছে যাওয়ার সংবাদ শোনালেন এবং সেখানে থাকা সবথেকে অভিজ্ঞ মহিলা, যিনি আচার বানাতে সবথেকে পারদর্শী, ওনাকে কোম্পানির ভার দিলেন এবং তিনি আচার বানানোর যে স্পেশাল মশলাটি তৈরি করেন সেই মশলাটির রেসিপিও বলে দিলেন। সমস্ত মশলার পরিমাপ সেই লিস্টে লেখা ছিল এবং কতটা মশলা কোন আচারে দিতে হবে সেই সমস্ত কথাই তিনি ওই অভিজ্ঞ মহিলাকে বলে দিলেন। তিনি বললেন, আমি সমস্ত রেসিপি এই কাগজে লিখে দিয়েছি, সঠিক মাত্রাতেই ব্যবহার করবে। আমার অবর্তমানে যেন আমার এই ফ্যাক্টরি বন্ধ না হয়। মাঝে মধ্যে এসে আমি ফ্যাক্টরির কাজ দেখে যাব। তাদেরকে সবকিছু বোঝানোর পর সুচরিতা দেবী বাড়ি ফিরে আসলেন এবং ছেলের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। তিনি বিভিন্ন ধরনের মিষ্টি বানালেন এবং নিজের হাতের তৈরি একটি আচারের কৌটোও নিয়ে নিলেন। দু একদিনের মধ্যেই ওনার সমস্ত গোছগাছ সম্পন্ন হয়ে গেল। একদিকে ছেলের কাছে যাওয়ার খুশি, অপরদিকে গ্রাম ছেড়ে যাওয়ার দুঃখ। দেখতে দেখতেই সেই দিনও চলে আসলো যেদিন গ্রাম ছেড়ে সুচরিতা দেবী শহরের পথে রওনা দিলেন। সেদিন স্টেশনে গ্রামের অনেক ব্যক্তিরা এবং ওনার ফ্যাক্টরির সমস্ত মহিলারা এসেছিল ওনাকে স্টেশন অবধি ছাড়ার জন্য। ছেলের কাছে যাওয়ার জন্য তিনি যখন ট্রেনে উঠলেন তখন গ্রামের সকল ব্যক্তিদের তিনি বিদায় জানালেন। 10 ঘন্টা ট্রেন জার্নি করার পর শেষ পর্যন্ত শিয়ালদা স্টেশনে ওনার ট্রেনটি থামল। স্টেশনে নেমেই তিনি অনেক উৎসাহের সঙ্গে নিজের ছেলেকে ফোন করলেন। যখনই সুচরিতা দেবীর ছেলে ফোন ধরল তিনি বলতে লাগলেন, বাবা, আমি তো অনেকক্ষণ আগেই স্টেশনে চলে এসেছি, কিন্তু তোমাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি চলে আসো বাবা, আমি অনেক হাঁপিয়ে গেছি। নিজের মায়ের কথা শুনে শুভজিৎ বলতে লাগলো, মা, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। শুভজিৎ তার স্ত্রী রূপালীর সঙ্গে তারই এক কলিকের পার্টিতে গেছিল। শুভজিৎ যখনই নিজের মাকে আনতে যেতে চাইল তখনই রূপালী বলতে লাগলো, দেখো, কিছুক্ষণ আগেই এখানে এসেছি, এখন যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে সকলে তোমাকেই খারাপ বলবে, অফিসে তোমারই মানসম্মান নষ্ট হবে, একটু কিছুক্ষণ থেকে যাও, তারপরে চলে যেও। ওদিকে সুচরিতা দেবী স্টেশনে বসে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেলেন, কিন্তু শুভজিতের আসার কোনো ঠিকানাই ছিল না। কিছুক্ষণ পর সুচরিতা দেবী আবারও তার ছেলেকে ফোন করলো। তখন শুভজিৎ বলতে লাগলো, মা, আমি একটু বিজি আছি, তোমাকে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি অটো করে সেই অ্যাড্রেসে পৌঁছে যাও। এমনটা বলে শুভজিৎ ফোন কেটে দিল। ছেলের এমন স্পষ্ট জবাব শুনে সুচরিতা দেবী খুবই দুঃখিত হয়ে পড়লেন। এমনিতেই তিনি 10 ঘন্টা জার্নি করে এসেছেন, তারপরে ওনার সঙ্গে কত ভারী ভারী ব্যাগ ছিল। একা একা স্টেশন থেকে উনি অটো স্ট্যান্ড অবধি কীভাবে যাবেন এ কথাই তিনি ভাবতে লাগলেন। নিজের ছেলে বউ নাতনির সঙ্গে সাক্ষাৎ করার যে খুশি ওনার মনে ছিল, কিছুক্ষণের মধ্যেই যেন সেই খুশি ম্লান হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, আমি তো ভেবেছিলাম আমার বাচ্চারা আমার সঙ্গে দেখা করতে স্টেশনে আসবে, তারা আমাকে নেওয়ার জন্যে আসবে, কিন্তু এখানকার দৃশ্য তো একেবারেই আলাদা। এখন আমি কোথায় ঘুরে বেড়াবো, কিভাবে ওর বাড়িতে পৌঁছবো? কিছুক্ষণ তিনি স্টেশনেরই একটি বেঞ্চে বসে থাকলেন। তারপরে অনেক সাহস করে তিনি সমস্ত মালপত্র নিয়ে অটো স্ট্যান্ড অবধি পৌঁছলেন। তারপর অটোওয়ালাকে সেই অ্যাড্রেসটি দেখিয়ে ওই অ্যাড্রেসে নিয়ে যেতে বললেন।
তারপর সুচরিতা দেবী অটোতে বসে নিজের ছেলের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। প্রায় 20 মিনিট পর সুচরিতা দেবী শুভজিতের ফ্ল্যাটের সামনে উপস্থিত হলো। কিন্তু এখানেই তার সমস্যার সমাপ্তি ঘটেনি। শুভজিৎ 5 তলায় থাকে। এদিকে সুচরিতা দেবী গ্রামে বাস করেন। তিনি তো কখনোই লিফটে চড়েননি। লিফটে কিভাবে চড়তে হয়, কিভাবে লিফটটাকে অপারেট করতে হয়, উনি এটা কিছুই জানেন না। তবুও সুচরিতা দেবী সাহস করে লিফটের সামনে পৌঁছলেন। কিন্তু সেখানে গিয়ে আরেক দৃশ্য দেখলেন সেদিন লিফট বন্ধ হয়ে পড়ে আছে। লিফটে কোনো একটি কাজ হচ্ছে। এদিকে সুচরিতা দেবীর কাছে তো অনেক ভারী ভারী মালপত্র ছিল। এত ভারী জিনিস নিয়ে 5 তলায় ওঠা ওনার পক্ষে প্রায় অসম্ভব ছিল। তখনই অটোওয়ালা বলতে লাগলো, মা তুমি এক কাজ করো, আমাকে এই জিনিসগুলো দাও, আমি তোমার সঙ্গে ওপরে এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছি। সুচরিতা দেবী বলতে লাগলেন, বাবা তুমি 100 বছর বাঁচো, তুমি যে আমার কি উপকার করলে সেটা তুমি জানো না। এত মালপত্র নিয়ে আমি 5ম ফ্লোরে কিভাবে পৌঁছবো এটা ভেবে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর অটো চালক ওনার সমস্ত মালপত্র নিয়ে ওনার ছেলের ফ্ল্যাটের সামনে পৌঁছলো। ততক্ষণে ওনার ছেলে ও ছেলের বউও ফ্ল্যাটে উপস্থিত হয়ে গেছিল। সুচরিতা দেবী যখনই ডোরবেল বাজালেন তখনই ভেতর থেকে ওনার ছেলে দরজা খুলল। এতদিন পর নিজের ছেলেকে নিজের চোখের সামনে দেখে সুচরিতা দেবী খুবই খুশি হয়ে গেলেন। তিনি ফ্ল্যাটে ঢুকতে যাবেন সেই মুহূর্তেই একটি কুকুর ওনার সামনে ধেয়ে আসলো এবং ঘেউ ঘেউ করে ওনার দিকে তাকিয়ে ডাকতে লাগলো। সুচরিতা দেবী চিৎকার করে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। বলতে লাগলে, এ কি অভিজিৎ, তুমি বাড়িতে কুকুর রেখেছো? তখনই ঘর থেকে ওনার নাতনি মিষ্টি বেরিয়ে আসলো। বলতে লাগলো, ঠাকুমা আমাদের বাড়িতে একটা নয়, দুটো কুকুর আছে। সুচরিতা দেবী আরও ভয় পেয়ে গেলেন, কারণ উনি কুকুরকে খুব ভয় পান। তখনই শুভজিৎ বলে উঠল, মা তুমি ভয় পেও না, এরা দুজন তোমাকে কিচ্ছু করবে না, কিছুদিনের মধ্যেই দেখবে এরা তোমার সঙ্গে একেবারে মিলে মিশে গেছে। বাবা তুমি তো জানো আমি কুকুরকে কত ভয় পাই। অনেক বছর আগে আমাকে একটা কুকুর কামড়েছিল, তার জন্য আমাকে অনেকগুলো ইঞ্জেকশন নিতে হয়েছিল। না বাবা না, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি তো আজকেই গ্রামে ফিরে যাব, আমি এই কুকুরদের সঙ্গে থাকতে পারবো না। তখনই ঘরের ভেতর থেকে ওনার বৌমা রূপালী বেরিয়ে আসলো আর বলতে লাগলো, মা আপনি একদম ভয় করবেন না, এই কুকুরগুলো আপনাকে কোনো ক্ষতি করবে না, কিছুদিনের মধ্যেই দেখবেন এরা আপনার সঙ্গে একেবারে মিলে মিশে গেছে, তখন দেখবেন এরা আপনাকে ছাড়া আর কাউকেই চিনছে না। এমনটা বলেই সে তার শাশুড়িকে ঘরে নিয়ে আসলো, ওনাকে সোফায় বসিয়ে ওনাকে জল খাওয়ার দিল। এতদিন পর ছেলের বউ আর নাতনিকে দেখে ওনার মনে যেন পরম শান্তি অনুভব হলো। তিনি তো বারবার করে ওনার নাতনিকে আদর করছিলেন, ওনার ছেলের বউকে ভালোবাসছিলেন, কিন্তু উনি লক্ষ্য করলেন ওনার ছেলের বউ ওনার উপর খুব একটা সন্তুষ্ট নন। তাদের চোখে মুখে যেন কেমন একটা বিরক্তি প্রকাশ পাচ্ছে। সুচরিতা দেবী তখন নিজের ব্যাগের থেকে আচারের বোতলগুলো বার করতে লাগলেন আর বললেন, দেখো বাবা আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর আচার বানিয়ে এনেছি। আচারের বোতলগুলোকে দেখে সুচরিতা দেবীর ছেলে খুবই রেগে গেল। বলতে লাগলো, মা তুমি এখানেও এগুলো নিয়ে এসেছো, দেখো আমার বাড়িতে এগুলো চলবে না। শুভজিৎ বলতে লাগলো, দেখো মা আমার আচারের গন্ধ একদম ভালো লাগে না, এটা আমার বাড়ি আর এই বাড়িতে আমি আচারের নাম পর্যন্ত শুনতে চাই না, এক্ষুনি এগুলোকে নিয়ে যাও আর বাইরে ফেলে আসো। শুভজিতের এমন প্রতিক্রিয়ায় সুচরিতা দেবীর সঙ্গে সঙ্গে আচারগুলোকে নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণ পরেই শুভজিৎ বলতে লাগলো, মা গ্রামের বাড়ি বিক্রির কি খবর হলো? তুমি তো কিছু জানালে না, আমার কিন্তু টাকাটা খুব তাড়াতাড়ি প্রয়োজন। দেখো আমি তোমাকে বলেছিলাম তুমি ফ্যাক্টরিটাও বিক্রি করে চলে আসো, তোমার অত গ্রামের লোকেদের কথা চিন্তা করার কি আছে বলো তো? এখন থেকে তো তুমি আমার সঙ্গেই থাকবে, তাহলে আবার গ্রামের অত কিছু রেখে তোমার কি লাভ বলো তো? সুচরিতা দেবী উত্তর দিলেন, শহরের মতো গ্রামে তো অত তাড়াতাড়ি জমি জমা বিক্রি হয় না বাবা, আমি গ্রাম প্রধানকে বলে এসেছি, বাড়ির সঠিক দাম পেলে উনি আমাকে জানাবেন, তখন আমি গিয়ে বাড়ি বিক্রি করে আসব। সুচরিতা দেবী বাড়িতে এসেছে হয়তো 2 ঘন্টাও পার হয়নি। তার বৌমা তাকে সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখাতে লাগলেন। সমস্ত ঘর দেখানোর পর তিনি সুচরিতা দেবীকে রান্নাঘরে নিয়ে আসলেন।
সুচরিতা দেবীর বৌমা তাকে রান্নাঘরে কোথায় কি রাখা আছে ভালোভাবে বুঝিয়ে দিতে লাগলেন। সে তার শাশুড়িকে বলতে লাগলো, দেখো মা, মশলাপাতি এই ড্রয়ারে রাখা আছে, আর চাল ডাল এই নিচের ড্রয়ারে রাখা আছে, আর কুকুরের খাবার দাবার ওই পাশের যে সেলফটা করা আছে ওতে রাখা আছে। এমনভাবেই রূপালী প্রত্যেকটি জিনিস সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ধারণা দিতে লাগলো সুচরিতা দেবীকে। বৌমার এমন ব্যবহারে তিনি খানিকটা অবাক হলেন। ভাবতে লাগলেন, আমি তো এসেছি 2 ঘন্টা হয়নি, এখনই এই সমস্ত কিছু ও আমাকে কেন দেখাচ্ছে? কোন জিনিসটা কোথায় রাখা আছে এই কথা কি ওর এখনই বলা প্রয়োজন? আমি সারা দিন ধরে এত জার্নি করে এসেছি। ঘুমের চোটে ওনার চোখ ভেঙে আসছিল। 62 বছর বয়সী সুচরিতা দেবী, যিনি 10 ঘন্টা জার্নি করে এসেছিলেন, ওনাকে বিশ্রাম করতে দেওয়ার পরিবর্তে ওনার বৌমা ওনাকে রান্নাঘরের বিভিন্ন জিনিস কোথায় রাখা আছে সেটা দেখাতে ব্যস্ত ছিলেন। তখনই ওনার নাতনি মিষ্টি দৌড়ে আসলো এবং ওনাকে জড়িয়ে ধরল। বলতে লাগলো, ঠাম্মি, তুমি জানো আমরা কাল 1 মাসের জন্য ঘুরতে যাচ্ছি। জানো তো, আমি ওখানে গিয়ে অনেক মজা করব। নিজের নাতনির মুখে এমন কথা শুনে সুচরিতা দেবী নিজের ছেলে বৌমার দিকে প্রশ্নবাচক নজরে তাকাতে লাগলেন। তখনই ওনার নাতনি বলতে লাগলেন, আরে ঠাকুমা, তুমি জানো না নাকি? তাই তো বাবা মা তোমাকে এখানে ডেকে এনেছেন, যাতে তুমি ব্রুনো আর লিলির দেখাশোনা করতে পারো। মা বাবা তো কিছুদিন আগেই বলছিল, আমরা 1 মাসের জন্য ঘুরতে গেলে আমাদের কুকুরগুলোর কি হবে? এছাড়াও ঘরবাড়ি বা কে দেখবে? তখনই তো বাবা বলল, তাহলে গ্রাম থেকে কিছুদিনের জন্য মাকে এখানে নিয়ে আসি। কুকুরগুলোর দেখাশোনা করার জন্য তো একটা লোকের প্রয়োজন। ছোট্ট নাতনির মুখে এমন কথা শুনে সুচরিতা দেবী তো যেন আকাশ থেকে পড়লেন। তিনি তো ভেবেছিলেন ওনার ছেলে হয়তো ওনার শরীর নিয়ে চিন্তা করে, হয়তো সে ভাবে মায়ের বয়স হয়েছে, তাকে এখন একা রাখা ঠিক নয়। সুচরিতা দেবী কুকুর খুব ভয় পেতেন, আর এত বড় ঘরে একা একা তিনি কুকুরদের কিভাবে যত্ন করবেন, কিভাবে তিনি কুকুরদের সঙ্গে থাকবেন, এমনটা ভেবেই তিনি খুবই চিন্তিত হচ্ছিলেন। সুচরিতা দেবী ওনার ছেলেকে বলতে লাগলেন, বাবা শুভজিৎ, তুমি তো ভালোভাবেই জানো যে আমি কুকুরে খুব ভয় পাই, আর তোমরা আমাকে এই কুকুরগুলোর সঙ্গে একা রেখে চলে যাচ্ছ। উত্তরে শুভজিৎ বলতে লাগলো, এটা তুমি কেমন কথা বলছো মা? এই কুকুরগুলো জোর 2-3 দিন তোমাকে বিরক্ত করবে, তারপরে দেখবে এই কুকুরগুলো তোমার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, দেখবে ওরা কিভাবে তোমার সঙ্গে মিলেমিশে গেছে। এমনটা বলে শুভজিৎ নিজের ঘরে ঢুকে পড়ল। সুচরিতা দেবী ভাবতে লাগলেন, কত আশা নিয়ে ছেলের কাছে এসেছিলাম যে এত বছর পর ছেলে বৌমার সঙ্গে সময় কাটাবো, নাতির সঙ্গে খেলা করব, কিন্তু তারা তো নিজের মাকে বাড়ির কেয়ারটেকার ভেবে ফেলেছে। কিছুক্ষণ পর সুচরিতা দেবীর বৌমা এসে বলতে লাগলো, মা, আপনি এখানে একা থাকবেন না, কাজের বউ তো আছেই, সে তো প্রতিদিন আসবে, সে আপনাকে রোজ কাজে সাহায্য করে দিয়ে যাবে। যাই হোক, কোনো মতে রাতটা কাটলো। পরদিন সকালেই ছেলে বউ তার মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে যখন সুচরিতা দেবী বসার ঘরে গেলেন, তিনি লক্ষ্য করলেন সমস্ত বাড়ি ফাঁকা। উনি সারা ঘরে ওনার ছেলের বউ নাতনিকে খুঁজতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি রান্নাঘরে গেলেন এবং সেখানেও তিনি তার বৌমাকে পেলেন না। তারা ঘুরতে যাওয়ার আগে নিজের মাকে একবারের জন্য বলে যাওয়ারও প্রয়োজন বোধ করেনি। হঠাৎ করেই সুচরিতা দেবীর ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে ওনার বৌমা বলে উঠল, মা, আমরা ভোর 5টার সময় বেরিয়ে এসেছি, সকাল 8টায় কুকুরকে খেতে দিতে হবে, সঠিক সময়ে কুকুরদের খেতে দিয়ে দেবেন, আর বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু পার্কে ঘুরে আসবেন, ওদের প্রতিদিন বিকেলে বেরোনোর অভ্যাস আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, কাজের বউ আমাকে ফোন করেছিল, ওর স্বামী একটু অসুস্থ, তাই ও কয়েকদিন আসতে পারবে না, তাই বাড়ির কাজবাজ আপনি একাই দেখে নেবেন। আবার দেখবেন বাড়ির কাজবাজ করতে গিয়ে আমার কুকুরগুলোর যেন অযত্ন করবেন না। ওদের দুজনকে ছেড়ে যে আমি কিভাবে আছি সেটা আমিই একমাত্র জানি, আমি ওদের দুজনকে খুবই ভালোবাসি। এমনটা বলেই সুচরিতা দেবীর বৌমা ফোনটা কেটে দিল। এখন ওই মস্ত বড় ফ্ল্যাটে সুচরিতা দেবী আর ওই 2টো কুকুর রয়ে গেল।
সুচরিতা দেবী কুকুরগুলোকে খুব ভয় পেতেন, তবুও তিনি সঠিক সময় কুকুরগুলোকে খাবার দিতেন। কিন্তু কুকুর দুটো অচেনা মুখ দেখে খুবই উৎপাত করত। তারা সারা বাড়িতে উপদ্রব করে বেড়াতো এবং ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলতো। এইভাবেই 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পর সেই কুকুরগুলো সুচরিতা দেবীর বন্ধু হয়ে গেল। প্রতিদিন বিকেলে সুচরিতা দেবী কুকুর দুটোকে নিয়ে পার্কে ঘোরাতে নিয়ে যেত। দেখতে দেখতেই সোসাইটির অনেক সদস্যদের সঙ্গে ওনার ভালো পরিচয় হয়ে গেল। তিনি মাঝে মধ্যেই ওনার হাতের তৈরি আচারগুলো ছোট্ট ছোট্ট কৌটোয় ভরে সোসাইটির লোকেদের দিত। যখন সোসাইটির লোকেরা ওনার হাতে বানানো আচার খেলো, তখন তারা সকলেই ওনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। সকলেই ওনার আচারের চাহিদা করতে লাগলো। কিন্তু ছেলের ভয়ে সুচরিতা দেবী সেখানে আচার বানাতে পারছিলেন না। এমনই একদিন বিকেলে কুকুরগুলিকে ঘুরিয়ে যখন তিনি ফ্ল্যাটে আসার জন্য লিফটের দরজা খুললেন, তখনই দেখলেন লিফটের ভেতরে একটি মানিব্যাগ পড়ে আছে। তিনি যখন মানিব্যাগটি খুলে দেখলেন তাতে অনেক টাকা ছিল এবং অনেক দরকারি কাগজপত্রও ছিল। তিনি ফ্ল্যাটের আশেপাশের ঘরগুলিতে অনেক খুঁজলেন, কিন্তু কেউই বলতে পারল না যে মানিব্যাগটি কার। তখন তিনি মানিব্যাগটি নিজের কাছেই রেখে দিলেন। পরদিন যখন তিনি আবার পার্কে গেলেন, তিনি দেখলেন একজন 25 বছর বয়সী যুবক পার্কের একটি বেঞ্চে চুপচাপ মাথা নিচু করে বসে আছে এবং ফোনে কাউকে বোঝানোর চেষ্টা করছে যে সে তাদের টাকা অতি শীঘ্রই দিয়ে দেবে। তার কথাবার্তা শুনে সুচরিতা দেবী বুঝতে পারলেন যে এই ছেলেটি একটি ডেলিভারি বয়, আর কাল বিকালে ওই ফ্ল্যাটেই কিছু ডেলিভারি করতে এসেছিল। তখনই তার মানিব্যাগটি সেখানে পড়ে গেছে। তাতে তার সারা মাসের মায়না ছিল। তখন সুচরিতা দেবী সেই ছেলেটির কাছে গেল আর বলতে লাগলো, বাবা, তোমার নাম কি? তোমার মানিব্যাগে কত টাকা ছিল? ছেলেটি বলতে লাগলো, কাকিমা, আমার নাম সমর, আর আমার ব্যাগে 25,000 টাকা ছিল। কালই আমি বেতন পেয়েছি। সুচরিতা দেবী কালকে মানিব্যাগের টাকাগুলো গুনেছিলেন, সেখানেও 25,000 টাকাই ছিল। তখন সুচরিতা দেবী বললেন, বাবা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এমনটা বলে সুচরিতা দেবী নিজের ঘর থেকে ওই মানিব্যাগটি নিয়ে আসলেন। মানিব্যাগটি দেখে ছেলেটি বলতে লাগলো, কাকিমা, এটা তো আমারই মানিব্যাগ। সুচরিতা দেবী বললেন, দেখো বাবা, ভেতরে তোমার টাকা ঠিকঠাক আছে কি না। ছেলেটি বলল, কাকিমা, তার কোনো প্রয়োজন নেই। আপনি যখন আমার এত বড় উপকার করলেন, তাহলে এতটুকু বিশ্বাস তো আমি আপনাকে করতেই পারি। ছেলেটি বলতে লাগলো, কাকিমা, আপনি যে আমার কত বড় উপকার করলেন তা আপনি নিজেও জানেন না। এমনটা বলে ছেলেটি সুচরিতা দেবীর পা ধরে প্রণাম করলো এবং সেখান থেকে চলে গেল। সুচরিতা দেবীর এমন বুদ্ধিমত্তা এবং পরোপকারী ভাবনার জন্য অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি ব্যক্তি ওনার প্রশংসা করতে লাগলো। তারা সকলেই সুচরিতা দেবীকে অনেক সম্মান করত। আস্তে আস্তে অ্যাপার্টমেন্টের সকলেই সুচরিতা দেবীকে কাকিমা কাকিমা বলে ডাকতে শুরু করলো। কিছুদিন পরই ওনার সোসাইটিতে একটি মিটিং ডাকা হলো। সুচরিতা দেবী ওনার ছেলের বউয়ের তরফ থেকে ওই মিটিংটি অ্যাটেন্ড করলেন। সেই মিটিংয়ের বিষয় ছিল সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই সোসাইটিতে একটি কুকিং কম্পিটিশনের আয়োজন করা হচ্ছিল। সমিতির অনেকেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সুচরিতা দেবী সমস্ত কথা শুনছিলেন ও সেখানে চুপচাপ বসেছিলেন। তখনই সোসাইটির কয়েকজন ব্যক্তি বলতে লাগলেন, আচ্ছা কাকিমা, আপনি তো খুব ভালো আচার বানান, আপনি কেন এই কম্পিটিশনে অংশগ্রহণ করছেন না? আমরা আপনার নামও নথিভুক্ত করছি। সুচরিতা দেবী তাদেরকে মানা করতে পারল না, কারণ সোসাইটিতে যে কুকিং কম্পিটিশন হচ্ছিল তাতে শহরের অনেক নামি দামি শেফরা আসছিল জজ হয়ে। সেই কম্পিটিশনে যে জিতবে সে 3 লাখ টাকা উপহার পাবে। তখন সুচরিতা দেবী মিটিং অ্যাটেন্ড করে বাড়িতে ফিরে আসলেন এবং বাড়িতে এসে আচার বানানোর জন্য তৈরি হতে লাগলেন। তিনি আচারের বিভিন্ন রকম মশলা তৈরি করতে লাগলেন। দেখতে দেখতেই কুকিং কম্পিটিশনের দিন কাছে চলে আসলো। সেদিন সুচরিতা দেবী সবথেকে ভালো রান্না করেছিলেন। তার বানানো আচার সকলের মন ছুঁয়ে নিয়েছিল এবং তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন। সেই দিনটা সুচরিতা দেবীর কাছে খুবই খুশির দিন ছিল।
1 মাস পর ওনার ছেলে, ছেলের বউ ও নাতনি বাড়িতে ফিরছিল, আর সেদিনই উনি 3 লাখ টাকা উপহার পেয়েছিলেন। উনি ভাবছিলেন আমার ছেলেকে যখন আমি এই কথা বলবো আমার ছেলে কত না খুশি হবে। অপরদিকে ছেলে, ছেলের বউ যখন ঘরে ঢুকলো তখন ঘরের অবস্থা দেখে তাদের মাথায় হাত পড়ে গেল। তারা ঘরে ঢুকে দেখলো ঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। কুকুরগুলো সোফার সমস্ত কুশনগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। ঘরের এমন অবস্থা দেখে সুচরিতা দেবীকে তারা খুঁজতে লাগলো। তারা যখন সুচরিতা দেবীকে ঘরে পেল না তখন তারা পার্কে গেল। পার্কে গিয়ে তারা দেখল সুচরিতা দেবী সেখানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। সুচরিতা দেবীর ছেলে শুভজিৎ তখন পার্কের সমস্ত ব্যক্তিদের সামনে সুচরিতা দেবীকে বলতে লাগলো, তোমাদের মতো অশিক্ষিত ব্যক্তিরা শুধু এই কাজই করতে পারে, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা আর আচার বানানো, এই সমস্ত করেই তোমরা নিজেদেরকে খুব মহান মনে করো। একবার ঘরে গিয়ে দেখো ঘরের কি অবস্থা করেছো। তোমাকে বলেছিলাম ঘর পাহারা দিতে, আমার কুকুরগুলোকে দেখতে, তুমি এখানে এসে গল্প জুড়ে দিয়েছো। আর ওদিকে কুকুরগুলো সমস্ত ঘর লণ্ডভণ্ড করেছে। একটা মাত্র দায়িত্ব দিয়ে গেছিলাম তোমাকে, সেটাও তুমি পালন করতে পারোনি। সুচরিতা দেবীর ছেলের কথা শুনে অ্যাপার্টমেন্টের সকলেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তারা মনে মনে ভাবছিল এত লোকের সামনে নিজের মাকে এইভাবে অপমান করতে সুচরিতা দেবীর ছেলের একবারও আটকালো না। তখনই সুচরিতা দেবী মাথা নিচু করে সেখান থেকে চলে আসলেন। ওনার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা বয়ে চলেছিল। তিনি সেখান থেকে আসার সময় সকলের সামনে ওনার ছেলেকে বলে আসলেন, বাবা, তোর এই কথাগুলো তুই 4 দেওয়ালের ভেতরেও আমাকে বলতে পারতিস, তাহলে অন্তত আমার এতটা অপমান হতো না। আর মনে রাখিস, এই অশিক্ষিত মায়ের জন্যেই আজ তুই এইখানে দাঁড়িয়ে আছিস। এই অশিক্ষিত মা যদি না থাকতো তাহলে না তুই পড়াশোনা শিখতে পারতিস আর না তো তুই এত বড় একটি কোম্পানিতে চাকরি করতে পারতিস। আমি তো ভেবেছিলাম এই কুকিং কম্পিটিশনের পুরস্কারটা যদি আমি পাই তাহলে এই পুরস্কারের টাকাটা আমি তোর হাতে তুলে দেব, যাতে তুই যে লোনে বাড়িটা নিয়েছিস সেই লোনটা তুই এই টাকা দিয়ে কিছুটা হলেও শোধ করতে পারিস। এই মান সম্মান, এই টাকা কড়ির কিন্তু আমার কোনো লোভ নেই। এখনও গ্রামে আমার আচারের কারখানা থেকে যে অর্থ উপার্জন হয় তা দিয়ে তোর মতো এমন 10টা পরিবারকে আমি চালাতে পারি। এমনটা বলে সুচরিতা দেবী সেখান থেকে চলে গেলেন এবং ফ্ল্যাটে গিয়ে নিজের জামা কাপড় গোছাতে লাগলেন। কিছুক্ষণ পর ওনার ছেলে, ছেলের বউ যখন ঘরে ঢুকলো তখন তারা দেখলো সুচরিতা দেবী ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছেন। তাদেরকে ঘরে ঢুকতে দেখে সুচরিতা দেবী বললেন, দেখ বাবা, অনেক দিন ধরে তোর এখানে রয়েছি, আর আমার এখানে থাকার ইচ্ছা নেই। তাছাড়া তুই তো আমাকে এখানে আসতে বলেছিলিস তোর কুকুরগুলোকে দেখাশোনা করার জন্য। দেখ, তোর কুকুরদের খাওয়ার দাবারের কোনো অসুবিধা হয়নি। এমনটা বলে সুচরিতা দেবী নিজের ব্যাগ হাতে নিয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে যেতে লাগলেন। তখনই তার ছোট্ট 5 বছরের নাতনি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমার সঙ্গে থাকবে না? নিজের নাতনির এত মায়া ভরা ডাক শুনে সুচরিতা দেবীর চোখে জল চলে আসলো। তিনি নিজের চোখের জল মুছে বললেন, দিদি ভাই, গ্রামে তোমারও একটা বাড়ি আছে, তোমার যখন ইচ্ছা তুমি সেখানে আসতে পারো। তুমি যখন সেখানে আসবে আমি তোমার সঙ্গে অনেক খেলা করব, কিন্তু আমার ছোট্ট সোনা, এখন আমাকে এখান থেকে যেতে দাও। এমনটা বলে সুচরিতা দেবী তার ছোট্ট নাতনিটির মাথায় হাত বুলিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি টেবিলের উপর ওই 3 লাখ টাকা রেখে গেলেন আর নিজের ছেলেকে বলে গেলেন, গ্রামের বাড়ি আমি বিক্রি করব না। এই বয়সে এসে তোমার এই অশিক্ষিত মা যদি নিজের খরচা নিজে চালাতে পারে তাহলে তুমি তো যুবক আর শিক্ষিত। তোমার এই অশিক্ষিত মায়ের বাড়ি বিক্রি করা টাকার কোনো প্রয়োজন বোধ হবে না। তুমি নিজের বাড়ির লোনের টাকা নিজেই শোধ করতে পারবে। সুচরিতা দেবীর মুখে এমন কড়া জবাব শুনে তার ছেলে ও ছেলের বউর মুখ চুন হয়ে গেল। সুচরিতা দেবী যখন গ্রামে ফিরলেন তখন গ্রামের সকল ব্যক্তিরা ওনাকে দেখে খুবই খুশি হয়ে গেল। ফ্যাক্টরির সমস্ত মহিলারা বলতে লাগলো, কাকিমা, আপনি ছাড়া তো আমরা অসহায় হয়ে গেছিলাম, এখন আপনি চলে এসেছেন আর আমাদের ছেড়ে যাবেন না। সুচরিতা দেবী চোখের জল মুছে বলতে লাগলেন, না মা, আমি আর কোথাও যাব না, এখন থেকে তোমরাই আমার মেয়ে,
তোমরাই আমার সংসার, তোমরাই আমার পরিবার। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।